প্রবাসীদের ক্যাডার অনুষ্ঠানটি এনটিভি কর্তৃক প্রচারিত। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে প্রবাসীদের ক্যাডার অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে আমরা কথা বলে থাকি এবং আমরা যেহেতু রিমিটেন্স দিয়ে দেশকে সহযোগিতা করে যাচ্ছি, তাই প্রবাসীদেরও অনেক কিছু বলার রয়েছে বিধায় আমরা এই অনুষ্ঠান প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলি। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীর যে সকল ভাইয়েরা প্রবাসে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমরা শুরু করছি। আমি আজকে 1,20,00,000 প্রবাসীর সাথে একজনকে যোগ করতে চাচ্ছি, যিনি আমাদের, আপনারা ভালো করে জানেন যে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, অনেক ঊর্ধ্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন মুক্তিযোদ্ধা এবং একজন প্রেসিডেন্টের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি সুস্থতার জন্য এই প্রবাসে লন্ডনে আসছেন, তাই আমরাও ওনাকে আজকে প্রবাসী হিসাবে এনটিভির পক্ষ থেকে এবং এই প্রবাসীদের কাতন অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি, যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনাকে আবার দেশে ফিরিয়ে নেন, উনি দেশ সেবায় যাতে আত্মনিয়োগ করতে পারেন। এই বলে আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকের এই প্রবাসীদের অনেক কথা বলার আছে, আমাদের এয়ারপোর্ট সমস্যা, অন্য অন্য সমস্যা নিয়ে কথা বলার জন্য আমি আমাদের 3 জন সম্মানিত অতিথিকে নিয়ে আসছি কথা বলার জন্য, যিনি সর্বপ্রথম আমার ডান পাশে রয়েছেন এমডি হাসনাত আল হাবিব। উনি হলেন ভাইস প্রেসিডেন্ট ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইউকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জলিল ভাই আমাকে অনুষ্ঠানে দাওয়াত করার জন্য, এবং এনটিভিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং যেসব দর্শক এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে আমার সালাম এবং সমস্ত সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এবার যিনি আছেন ওনার জাহিদ, ইঞ্জিনিয়ার জাহিদ মান্নান। উনি ফিনল্যান্ড কমিউনিটির একজন লিডার্স এবং একজন সুনামধন্য ব্যবসায়ী। ফিনল্যান্ড ওনার ব্যবসা আছেন, বর্তমানে লন্ডনে আসছেন কথা বলার জন্য। আজকে উনি কথা বলবেন, আমরা ফিনল্যান্ডের বিষয়ে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম জলিল ভাই, থ্যাংক ইউ আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য প্রবাসী কেন্দ্রিক অনুষ্ঠানে। আমরা খুবই গর্বিত আপনি আমাদেরকে নিয়ে আসছেন আমাদের মনের 2-4টি কথা বলার জন্য। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সাথে সাথে আমি এনটিভির কলা কৌশল সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি, যিনি আমার বামে আছেন আহসানুদ্দিন মানিখাই, উনি আরও বহুবারই আসছেন কথা বলার জন্য। উনি আহ্বায়ক গাজীপুর জাতীয় ফোরাম এবং সাংগঠনিক সম্পাদক ইউকে জিয়া পরিষদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জলিল ভাই। আমাকে আজকের প্রবাসী কেতন অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এনটিভির সিইও সাবরিনা ম্যামকে এবং এনটিভির ডাইরেক্টর বাবু ভাইকে এবং এনটিভির সকল কলাকৌশলীকে এবং যারা আজকের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন বা পরে দেখবেন সকলকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই এনটিভির প্রোগ্রামে যোগদান করার জন্য। আপনারা জানেন আমি স্মরণ করে হচ্ছি আই মেমোরাইজ টু বাংলাদেশি ডেসপারা expertise over the world, প্রবাসীদের কেতন, broadcast by NTV Europe, London, one of the leading media platform connecting with news, entertainment and community engagement. Bangladeshi diaspora issued and there are 116 million non-resident Bangladeshi and remittance earners living abroad. They make 20% population of Bangladeshi and 15 voters and contribute almost of the 30 of the country's yearly বাজেট অফ বাংলাদেশ। সো আমাদের প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা আছে আমাদের আজকে কথা বলার জন্য। আমি সর্বপ্রথম যাকে নিয়ে কথা বলবো আমরা আমাদের যিনি আছেন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল হাবিব ভাই। আপনার এই সংগঠনটা নিয়ে প্রবাসীদের, আপনার প্রবাস থেকে কি ধরনের আপনার লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন এবং বাংলাদেশ বিষয়ে কি কাজ করেন জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। Equal Rights International, it's a non-governmental and dedicated human rights organization. জি, It works for promoting equality before the law and justice. yes, And we firmly believe every individual deserves to be treated with dignity, fairness and equally, regardless of their background, nationality, ethnicity, gender, culture, color and religion. And equality is not just an idea. We want to implement equality in our society.
and we've been working with different society, different organization, institutions, governments body, and different countries across the globe. Yes, thank you. But you are working all over the worldwide your organization working for the Bangladeshi people also? The harassment of the Bangladeshi people anywhere of the country? Yes, indeed. We raised the issues in between when the post-regime. You are working on the human rights. Yes. In Bangladesh, many people in the border side, of the neighbor country, they are murdering sometime of border in the Bangladeshi people. What about this you're thinking? Now, we raised the issue in several times, Yes. and we engaged with the British parliamentarians to raise the issue and raise their concern to stop these genocides Genocide killing. and human rights crisis. And we're working with Commonwealth and the other organization as well. Thank you. We come back again. আমি এবার যাচ্ছি আমাদের সুদূর ফিনল্যান্ড থেকে। আপনারা জানেন যে ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে এখন তো সেখানে -20-30 চলে, তো তার মাঝেও যে আমাদের বাংলাদেশি কমিউনিটি কি অবস্থা আছে, সর্বপ্রথম আমরা আমাদের ফিনল্যান্ডের একজন অতিথিকে নিয়ে আসলাম, সুযোগ হয়েছে আমাদের কথা বলার জন্য। আমি ইঞ্জিনিয়ার জনাব মান্নান ভাই, আপনার মতামত জানতে চাই ফিনল্যান্ডের কৃষ্টি কালচার বাংলাদেশে কি অবস্থা আছে। ধন্যবাদ জলিল ভাই। আমরা ফিনল্যান্ড, আমি প্রথমত আসলে আমি খুব প্রাউড ফিল করি আমার জীবনটা মানে ফরেন কান্ট্রি ফিনল্যান্ডে আমার শুরু জীবন প্রথম। আমি যখন আমার বয়স যখন 20 আমি তখন ফিনল্যান্ডে মুভ করি পড়াশোনার জন্য। ওখান থেকে আমার জীবন চলা শুরু। তো আমার জীবন আমি বেস্ট গোল্ডেন টাইম আমি ফিনল্যান্ডে কাটিয়েছি, কারণ এত শান্তিপ্রিয়, এত কি বলবো সিকিউর কান্ট্রি আমি এখন পর্যন্ত কোথাও ফিল করি না। আমি যদিও 2015-এ ইভেন লন্ডন মুভ করছি, বাট স্টিল আই অলওয়েজ ফিল ফিনল্যান্ড। I miss lot of Finland than even my. How about is our culture community in Bangladesh? We have now big community. আমাদের অনেক বড় কমিউনিটি। আমাদের এখন সেকেন্ড জেনারেশনটা ফিনল্যান্ডের বিভিন্ন প্লেসগুলোতে প্লেস করে নিতেছে বাচ্চারা আমাদের। ওরা অলরেডি যারা এখন 25-30 ইয়ার্স ওল্ড। ইমিগ্রেশন হওয়ার সুবিধা কিভাবে হচ্ছে? ইমিগ্রেন্ট হওয়ার এখন খুবই ভালো সুবিধা। আপনার শুধু প্রয়োজন এডুকেশন এন্ড প্রফেশন, two things. আচ্ছা, you have to be educated and you have to be professional. If you are professional and education is much easy country than আমরা জানি যে যারা যে মস্কো থেকে ঢুকে যেটা হোক ওভাবে কিভাবে সেটেলমেন্ট হতে না। ও না, ওটা খুবই কথা বলবো আমি ম্যাক্সিমাম 3% 2 to 3% বাই রোডে আসে ফিনল্যান্ডে। বাকি 98% 97% সবাই এডুকেশনে আসে, স্টুডেন্ট ভিসা নিয়ে সেটেল। এবং স্টুডেন্ট ভিসা সবচেয়ে সহজ। এখানে ব্যবসা প্রতিষ্ঠান কি বাংলাদেশের কি আমরা তো ব্যবসায়ী। আপনি স্টুডেন্ট ভিসা দিয়ে সবচেয়ে চিপ বাংলাদেশ ফিনল্যান্ডে আসার জন্য আছে এবং সেটেল হওয়ার জন্য। সেখানে তো ইয়ে লাগে না, টিউশন ফি লাগে না, ফ্রি ছিল। এখন না, এখন টিউশন ফি লাগে, বাট এটা একটা তারা একটা প্রসেস করছে জি টিউশন ফি, বাট ওরা স্টিল স্টুডেন্ট হচ্ছে বেসিস করে ওরা 70 to 80% দিয়ে দেয়। যাক, এখনো আসার সুযোগ আছে সেখানে, হিউজ পরিমাণে। আচ্ছা, এখানে আমাদের কমিউনিটির কত লোক আছে সেখানে? 10,000 প্লাস এখন। অল আর ওয়েল এস্টাবলিশড। ইভেন আমাদের বাংলাদেশিরা অনেকে ওখানে রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করতেছে। আমার নিজের ফ্রেন্ড এসডিপি থেকে কাউন্সিলের জন্য, মানে হিউম্যান রাইটস এর কাজ করে, বিভিন্ন হিউম্যান রাইটস এর কাজ করতে, সোশ্যাল অর্গানাইজ করতেছে, হিউম্যান রাইটস এর কাজ করতেছে। এবং আমাদের এরা বাংলাদেশি বাচ্চাদের জন্য হালাল খাবারের স্কুলগুলোতে সাধারণত হালাল ডিক্লার্ড কোনো খাবার ছিল না, ওটা নিয়ে এখন ওরা কাজ করতেছে। এবং বাচ্চাদের মেয়েরা যেন হিজাব পরে যেতে পারে স্কুলগুলো, থ্যাংক ইউ। ওটার জন্য হিউজ পরিমাণ কাজ। আমরা একটা ভালো জিনিস জানলাম। আমি আমার ফ্রেন্ড নজরুল ভাই, নজরুল ইসলাম এখন হেলসিঙ্কি এক্সপো থেকে কাউন্সিলর হিসাবে উনি প্রার্থী। আমি বাংলাদেশি কমিউনিটিকে বলবো ওনাকে যেন সাপোর্ট করে এবং এএনটিভি স্টুডিও থেকে থ্যাংক ইউ। দেখছি মানে আবার ফিরে আসবে, খুব সুন্দর আমরা তথ্য পেলাম। আমরা যাচ্ছি আসাদুল মানিক ভাই, আপনি তো একজন গাজীপুর জেলা সমিতি এখানে আছে ফোরামের, আপনি একজন গাজীপুর জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক এবং জিয়াপুরের সাংগঠনিক সম্পাদক। আপনার বেগম খালেদা জিয়া এখানে আসছেন চিকিৎসার জন্য, এই ব্যাপারে আপনি কি মেসেজ দিবেন আপনার সংগঠনের পক্ষ থেকে? আমরা উনি তো একজন প্রবাসী হিসেবে, আমরা এখন উচ্চ লেভেল প্রবাসী। 18 কোটি মানুষের যারা আকাঙ্ক্ষায় বসে আছি,
আমরা আবেগপ্রুতভাবে বসে আছি, আমাদের মনটা একটু খারাপ। আমি কিছুক্ষণ আগে আমাদের ম্যাডাম যে হসপিটালে আছে ওই হসপিটালের সামনে ছিলাম। তো আমরা ম্যাডামের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমরা মন থেকে দোয়া করি যেন আমাদের ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে, আমাদের বাংলাদেশের মাঝে সবার কাছে ফিরে যেতে পারে। সেই জন্য দেশবাসীর কাছে এই এনটিভির স্টুডিও থেকে দোয়া চাচ্ছি এবং ইংল্যান্ড প্রবাসে যারা আছেন সবাই দোয়া করবেন ম্যাডাম যেন আমাদের মাঝে সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আমিন, আমরা দোয়া করছি ওনাকে ফিরুন। এবার আপনার কাছে প্রশ্ন হলো, আপনি তো কিছুদিন আগে দেশ থেকে আসলেন, ভ্রমণ করে ফিরে আসলেন। আমরা তো এই যে আমাদের প্রবাসীদের এটা অনেক দিন থেকে আমরা এই সমস্যাগুলির সমাধান এয়ারপোর্টের, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রবাসীদের জন্য যে সুন্দর একটা প্রসেসিং করছে এবং স্বয়ং আমাদের লরিয়ান ডক্টর ইউনুস স্যার উনি নিজে গিয়ে উদ্বোধন করলেন লাউঞ্জ, এবং আমাদের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল স্যার। কিন্তু এর ভিতরে দেখতে পেলাম যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। আপনি একজন প্রবাসী হিসাবে এটার ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ জলিল ভাই, সুন্দর একটা আমাকে প্রশ্ন করেছেন। আমি রিসেন্টলি গত 13ই ডিসেম্বর বাংলাদেশে গেছি। তো বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যখন বাংলাদেশে যাইতাম ফ্যামিলি নিয়ে, বা আমরা ভয়ে আতঙ্কে ছিলাম, কারণ হচ্ছে আমাদের নামে অনেক মামলা হামলা নির্যাতিত করে রেখেছিল। কিন্তু এখন এইবার ডিসেম্বর মাসে বাংলাদেশে গেছি, তো আমার মনে হচ্ছে যে আমরা ঈদের মতন বাংলাদেশ, যেটা আপন দেশ, নিজের মাতৃভূমি, একদম উৎফুল্লভাবে আমরা যেতে পেরেছি। এবং আমাকে বাংলাদেশে এয়ারপোর্টের মধ্যে আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা রিসিভ করতে এসেছিল। তো আমি মনে করি এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিত অনেক উন্নত হয়েছে এবং মানুষের মধ্যে আনন্দ উপভোগ করতেছে। তাহলে এই ধরনের ঘটনাটা ঘটলো কি কারণে? দেখেন, তো কারণ হচ্ছে এখন আর ফ্যাসিস্ট সরকার আমাদের মাঝে নাই। তো এরকম কারণ এয়ারপোর্টের মধ্যে কারোই আমাদের কাম্য নয়। আমরা আশা করব কারো দোষ আমরা খুঁজতে যাই না, এটা অবশ্যই প্রশাসনের লোক আছে, ওরা দেখবে কার দোষ। কিন্তু আমরা যে B2 ফুটেজ দেখেছি সেটাকে কেন্দ্র করে কথা বলতে পারি। আমরা যারা প্রবাসী আসি, আমরা যখন বাংলাদেশে যাই, বাংলাদেশ থেকে যাওয়ার টাইম আসার টাইম আমরা আবেগ আপ্লুত থাকি, আমাদের আবেগ বিবেক থাকে অন্যদিকে মেন্টালি। এই ছেড়ে যাচ্ছি বাংলাদেশ, প্লেনের মধ্যে কি আমরা বাঁচতে পারবো, আমরা কি আবার বাংলাদেশে ব্যাক করতে পারবো, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, এই আবেগপ্রুতভাবে থাকি। তো সেই মুহূর্তে আমি অনুরোধ করব এয়ারপোর্টের মধ্যে যারা প্রবাসী আমরা যাচ্ছি বা আছি, আমরা যেন সবাই সিনসিয়ার থাকি এবং রুলসগুলো সুন্দরভাবে মেনটেন করি। আর পাশাপাশি যারা প্রশাসনিকভাবে আসেন, আপনাদের দৃষ্টি দিব, আপনারা আমাদের প্রবাসী ভাইদের ওয়েলকাম জানাবেন মোহাব্বতের সহিত, আপনারা ভালোবাসা দিবেন। কারণ হচ্ছে আমরা প্রবাসীরা না থাকলে আপনাদের প্রয়োজন নাই। তো সেই মোতাবেক আপনারা যদি কাজ করেন, আপনারা বন্ধুর মতন কাজ করতে পারেন, আপনাদের আমরা গ্রেড দিব, সালাম দিব, ইজ্জত করব, সেটাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এবং প্রবাসী ভাইদের দিকে দৃষ্টি দিব যে আপনারাও যখন আসবেন, আপনারাও যেন আমরা প্রবাসীদের মানদারের সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে পারি, সেই দৃষ্টি দিবেন। ঠিক আছে, আমাদের যাতে ব্যাড কোনো কিছু কেউ না বলতে পারে। এক্সাম্পল, এয়ারপোর্টে ঢোকার সময়, আমি আসার সময় আমি একটা ফল্ট করেছি, যে কোনো ভুলবশত একটা ছোট নতুন ইয়ং অফিসার আমাকে বলছে, ভাই আপনি এটা রং করছেন। তো আমার সাথে অনেক ছেলেপেলে আসছিল, লোকজন আসছিল। আমি যদি চাইতাম যে ওই ছেলেকে এখান থেকে উঠাই নিয়ে যা, এটা সম্ভব, কিন্তু আমি তা করিনি। আমি বলেছি সরি ভাই, আমার মিস্টেক হচ্ছে। তো জিনিসটা মেনটেন হয়ে গেছে। তো এরকমই সবার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়, নিজের ভুলটা যদি নিজে সংশোধন করতে পারি, ইনশাল্লাহ কখনো খারাপ কিছু হবে না। আর দেশ, আমাদের দেশ সবার, আমার আপনার সবার, দেশের মান যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি সেরকম কাজ করব, সেরকম দৃষ্টিকোণ দিব। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার, সুন্দর কথা। আপনি কাছে প্রশ্ন যে আপনি এই যে আমাদের সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার লন্ডভন্ড অবস্থা, তারা দায়িত্ব নেওয়ার পরে যে তারা যে অনেকগুলি কমিশন করলো, এর ভিতরে এখন আপনার কি মনে হচ্ছে যে এই সরকারের যে তাইলে কত মাস গেল আমাদের? প্রায় 5 মাস। সরকারের যে অগ্রগতির প্রতি আপনার কি মতামত এখানে? ধন্যবাদ। তো আমি যেটা মনে করি যে এই সরকার বিপ্লবকে ধারণ করে না, এদের ম্যাক্সিমাম যারা আছে তারা বিপ্লবকে ধারণ করে না। যদি এটা বিপ্লবী সরকার হতো তাহলে আমি বলতাম যে তারা একটা লম্বা সময় থাকুক এবং বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন করুক।
যেহেতু এটা বিপ্লব ধারণ করে না, তো এই সরকার খুব বেশি কিছু করতে পারবে বলে আমি আশাবাদী না। আচ্ছা, তারপরেও আমি বলবো এই সরকারের যেটা প্যারালালি করা উচিত, যে আপনার নির্বাচনী রোডম্যাপ প্লাস ওই সংক্রান্ত বিষয় আশয়গুলো সঠিকভাবে পরিচালনা করা, পাশাপাশি এই জুলাই হত্যাকাণ্ডের যে অপরাধী, এই অপরাধীর যে নিউক্লিয়াসটা, অ্যাটলিস্ট নিউক্লিয়াসটাকে তারা বিচারের আওতায় নিয়ে এসে এটা কার্যকর করা। আগামী 1 বছর একটা লম্বা সময়, সমস্ত অপরাধীদেরকে মানে 1 বাই 1 করা তো সম্ভব না অল্প সময়ের ভিতরে। অ্যাটলিস্ট নিউক্লিয়াসটাকে তারা করে মানে বিচার করে এটা একটা ধন্যবাদ। পরবর্তী সরকারের জন্য কলার আছে, আমরা কল নিয়ে নিই, পরে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনি ভালো? আমি খুব ভালো, আলহামদুলিল্লাহ। বলুন। আপনাদের অবশ্য খুব ভালো চলছে। আমি ফোন করলাম এই যে একটু আগে আমার এক ভাইয়ে কিছু এই যে বাংলাদেশের দিকে সম্বন্ধে একটু ডিসকাস করছেন, যে ওনার একটা ভুল হয়েছে, উনি ভুল স্বীকার করছেন, সব ডিসমাস হয়ে গেছে। ভেরি গুড। আমি এই জন্য ফোন করছি, এইরকম যদি আমরা ভুলটা স্বীকার করি তাহলে বাংলাদেশ হইলে কোর্ট হাতারে পুলিশ এই মানে আরো চাকরিটা চলে যাবে। ভুল স্বীকার করছে কোর্টের দরকার পড়ে না, সেইটার দরকার পড়ে না। ভাই যে কত সুন্দর কথা বলছে যে উনার ভুল হয়েছে, উনি স্বীকার করছেন, সরি করছেন, এই তো কত ধরনের চিন্তা থেকে আমরা বাঁচিয়ে গেছি। আমরা যেগুলো আসলে স্বীকার করি না, আমরা ওই আমার মা এমপি, আমার চাচা চেয়ারম্যান, আমার ইউ আমরা যেমন চাই যে আমরা প্রাইম মিনিস্টার গেছি, এই ধরনের যদি আমরা প্রশ্ন না করি যে এমনি সব কিছু কি করবো, এই জন্যই প্রয়োগ করছে। আমরা প্রত্যেক প্রকাশ যদি আমরা এই দেশে ধরুন আমরা ইয়া করে আমরা মেনটেন করি, শুনি বাংলাদেশ আমরা এইরকম মেনটেন করি, শুনি যে আসলে এই যে বাংলাদেশের যে কোর্ট হাসানি এগুলো আরো প্রয়োজন নেই। আমরা ভুল স্বীকার করি না, কিন্তু কমকে বলা ধন্যবাদ কলার আপনাকে, সুন্দর আপনার মতামতের জন্য। আপনার দেখতে থাকেন আমাদের প্রোগ্রামটা। থ্যাংক ইউ। ফিরে আসছি আপনার কাছে। হ্যাঁ, এখন আপনার কাছে বাকি প্রশ্ন এই যে যারা এই আপনার ফ্যাসিস্ট সরকারকে আপনার যে আন্দোলনের মাধ্যমে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তো করলই, ওনারাও সাথে ছিলেন, ছাত্র জনতা মিলে যে একটা আমাদের যে নতুন বিজয়, কিন্তু এই বিজয় যারা যে উইন্ডেড হইল অনেক অনেক ছাত্র জনতা, তাদের যে একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার কিন্তু একটা আশ্বাস দিয়েছেন, লাস্ট সহযোগিতা করবেন। এইটা কিন্তু ওরা এখনো পাচ্ছে না, অনেকে পায়নি। আমাদের ইউনূস স্যার বলছেন যে একটা প্রক্রিয়ার কারণে আমরা পৌঁছাইতে পারছি না, ওনারা দেওয়ার। এইটা এই ব্যাপারে আপনার মতামত কি করা? প্রথম কথা যেটা হলো চিকিৎসা ইত্যাদির বিষয়, চিকিৎসাও যেহেতু আপনি বললেন, আমরা যেটা লক্ষ্য করি আমাদের রাজনীতিবিদ এবং হাই অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, তারা সাধারণত অনেক সময় দেখি আমরা সবাই জানি, আপনারা আরও বেশি জানবেন, তো তারা অসুস্থতা ফিল করছে তারা এমত অবস্থায় তারা লন্ডনে চলে আসেন অথবা সিঙ্গাপুর যান, জাস্ট মেডিকেল ট্রিটমেন্ট অথবা চেক আপের জন্য। যদি তারা এইটা পাইতে মানে এই সুবিধা তারা নেন, তাহলে যে মানুষগুলো নিজের রক্ত দিল, যাদের অঙ্গহানি হলো, পুরো বাংলাদেশকে আপনি আমার এই 20 কোটি মানুষের পক্ষ থেকে তারা কিন্তু সামনে যেয়ে দাঁড়াইছে, আমাদের 20 কোটি মানুষের পক্ষ থেকে দাঁড়াইছে। তো এই মানুষগুলো অঙ্গহানি হলো, তারা তো ডিজার্ভ করে বেস্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো বাংলাদেশে তাদেরকে ট্রিটমেন্ট করানোর চিন্তাটা একটা রং। আমি মনে করি যে তাদেরকে ক্ষতিপূরণটা দেয়া বহির্বিশ্বে তাদেরকে ট্রিটমেন্ট করানো উচিত ছিল। সেজন্য যদি আমাদের রিজার্ভ থেকে $2 বিলিয়ন খরচ করা হতো, আমি মনে করি না যে কেউ এতে আপত্তি করত। সরকারের ভুলটা ওখানটাই। আচ্ছা, আমরা বিরতি যাওয়ার আগে আপনার কাছে ফিরে আসছি যে আমরা প্রবাসী তো আমাদের রিমিটেন্স দিয়ে আমাদের 30 সেকেন্ডের আপনি যা বলবেন পরে আবার ব্যাক করবো। আমরা যে রিমিটেন্স দিচ্ছি আমাদের দেশকে, অথচ আমাদের দেশ থেকে প্রচুর আপনার এই যে লাস্ট যে আপনার রিমিটেন্স সবচেয়ে বেশি এই মাসে আসলো এনিওয়ে, কিন্তু আমরা যে টাকাগুলি আমাদের দেশ থেকে কিন্তু এখন যে পাচার হয়ে গেছে, এই ব্যাপারে আপনার মতামত এখন? জি, আমার খুব দুঃখজনক যে আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা আপনার বলেন এই দেশের জন্ম হওয়ার পর থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সব সময় দেশকে সাপোর্ট করে আসতেছে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাচ্ছি, পরে এসে আপনার কথা শুনবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা ফিরে আসছি আবার স্টুডিওতে। আমি আবার নতুন একজন গেস্ট আসছে, আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি। উনি রেজাউল করিম, উনি আমাদের একজন কমিউনিটি লিডার্স প্লাস উনি একজন লয়ার, এবং উনি এখানে আপনার আমাদেরকে বলি ম্যান পাওয়ার রিক্রুট করেন, অর্থাৎ এখানে উনি যে সিকিউরিটি কোম্পানির উনি সেখানে কাজের জন্য এবং অন্যান্য এতে আপনাদের ম্যান পাওয়ার উনি রিক্রুট করে থাকেন। জনাব রেজাউল করিম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম জলিল ভাই, থ্যাংক ইউ আপনাদেরকে আমাকে আপনাদের এই স্টুডিওতে চান্স দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে। প্রশ্নটা করেছিলাম যে আমরা রিমিটেন্স দিচ্ছি, দেশকে ডেভেলপিং করছি, দেশ টিকে আছে প্রবাসীদের ঋণের, এবং এই গত মাসে সবচেয়ে বেশি পরিমাণ রিমিটেন্স বাংলাদেশে আসছে, যেটা আমাদের আমরা রিপোর্টে দেখলাম। আপনার কাছে প্রশ্ন, এখন এই রিমিটেন্স আমরা দিচ্ছি, এখন কিভাবে আমাদেরকে রিমিটেন্স বাড়ানো বা কি করণীয়টা কি আমাদের আরো? আমি বলতে গিয়েছিলাম বিরতির আগে যে আমরা প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী তার নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় বিদেশে আসে, নিজে কর্মসংস্থান নিজে তৈরি করে, পড়ালেখা করে, সবকিছু কমপ্লিটলি 100% তার নিজের উদ্যোগে, এবং অনেকে নিজের জায়গা জমি বিক্রি করেও আসে, এসে এখানে হার্ড ওয়ার্ক করে নিজে এক কাপ কফি খেলে বাংলা টাকা 100 টাকা হয়তো লস হবে, ওই জন্য ওই কফিটা না খেয়ে সেভ করে ওটা বাংলাদেশে পাঠায়, এবং এখানে ট্যাক্স দিয়া ওই টাকাটা বাংলাদেশে পাঠায়, এবং বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে দেওয়া হয়, ট্যাক্স দেওয়া হয় যখন টাকাটা ইন হয়। তো এবং বাংলাদেশের প্রথম ইনকাম কিন্তু এই রেমিটেন্সের টাকা। আপনি কত বলছেন গত ইয়েতে? প্রায় আমাদের সর্বোচ্চ রেমিটেন্স কত মাসে আমি জানি, আমি জাস্ট ফিগারটা বলে গেছি, এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা বলেন, আপনি বলে দিচ্ছি। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গত 53 বছরে ম্যাক্সিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা, বিলিয়নার এই রেমিটেন্স টাকা থেকে আমাদের বাংলাদেশের গরিবের টাকা থেকে চুরি করে নিয়ে আসি, এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এরা করে ইনভেস্ট করে। আমরা যদি দেখি গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার 80,000 কোটি টাকা, আমরা তো লিখলেও ভুল হবে এখন, আমাদের মনে হয় আমরা কেউ লিখলে 80,000 একসাথে লিখতে পারবো, এত কোটি টাকা একটা গরিব দেশের যদি কেউ চুরি করে লুট করে, একজন ভূমি প্রতিমন্ত্রী যদি 360টা বাড়ির ইউকেতে মালিক হয়, তাহলে এরা কিসের পলিটিশিয়ান? এরা কি দেশে কি সেবা করতেছে না দেশকে লুট করার জন্য এরা সব পলিটিশিয়ান গুলো আসতেছে? ম্যাক্সিমাম পলিটিশিয়ান গুলো আমরা দেখছি লাস্ট 53 বছরের, আমি সবার কথা বলবো না, সবাই খারাপ না, এখন গরিবরা গরিব, আমাদের এই মিডল ইস্টে যে বাইরে কাজ করে ম্যাক্সিমাম এই +40, এত গরমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল্ডিং গুলোতে কনস্ট্রাকশন। সাবেক সরকার আমাদের লুটের একটা তথ্য পেলাম আমরা, যেটা রিপোর্ট জমা করছেন, যে একটা কমিটি করছে সরকার, এই যে 300 কোটি ডলার ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ, যেটা লুট হয়েছে। আমার এরা যে লুট করতে করতে আমার সবচেয়ে অবাকের বিষয়, ব্রিটেনের মতো একটা দেশের দুর্নীতি দমন মিনিস্ট্রিতে যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই শেখ পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিকী, উনি দুর্নীতির সাথে জড়িত। আমি 100% শিওর যে উনি এটার সাথে জড়িত, কারণ ওনার বংশের প্রত্যেকটা লোকই পার্টি থেকে বলা হয়েছে তার এই ব্যাপারে। আমরা পরে আসছি আপনার কাছে, কিন্তু এখনো কেন উনি পদত্যাগ করতেছেন আমি এটার কোনো পাচ্ছি না। আমরা ফিরে আসছি আপনার কাছে। ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, আপনি আমাদের এই যে আপনি যে আমার যে রিক্রুট করছেন এখানকার যে বিভিন্ন সিকিউরিটি কোম্পানিগুলিতে, তো এবং পাশাপাশি আমাদের এই ব্যাপারে আপনার কি আরো বাংলাদেশিদের কিভাবে মোটিভেট করা যায়? ধন্যবাদ জলিল ভাই আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আমি যেটা আমার সেন্স যেটা আসে, আসলে আমাদের উই হ্যাভ লট অফ পিপল, উই হ্যাভ এ লট অফ, সামটাইমস কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ এ ভেরি ম্যাটার। দক্ষ জনশক্তির চরম অভাব। ইভেন আমাদের কান্ট্রিতে আমরা 18 কোটি লোক আমরা বলি আছে, কিন্তু আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ছাড়েন বা আপনাকে লোক নিয়োগ করতে চান, দক্ষ লোক কিন্তু পাওয়া যায় না। দক্ষ লোকের ডিমান্ড ওভার ওয়ার্ল্ড এভরিওয়্যার আছে। এই যে স্পেশাল ট্রেনিং আছে, সেক্টর ওয়াইজ তাদেরকে ট্রেন আপ করতে হবে। ম্যান পাওয়ার ইজ এ বিগ পাওয়ার, বিগ ওয়েলথ অ্যাজ ওয়েল। সো অনেক কান্ট্রিতে, ইউরোপের দেখেন অনেক কান্ট্রিতে সেক্টর আছে, পিপলস নাই, তারা সেক্টর রান করতে পারছে না। দে ব্রিঙ্গিং পিপল ফ্রম আউট অফ দ্য ওয়ার্ল্ড, আউট অফ কান্ট্রি। সো এই সুযোগগুলো আমরা নিতে পারি, যেহেতু উই হ্যাভ লট অফ ম্যান পাওয়ার, স্মল কান্ট্রি। সো বিশ্বে আমরা যদি দক্ষ জনগণ তৈরি করে আমাদের এই
জনগণের মাধ্যমে Export বিশ্বকে করতে পারি, এক্সপোর্ট আনতে পারি। করতে পারি, আমাদের জনশক্তিকে এক্সপোর্ট করতে পারি, আমাদের Remittance কোয়ালিটিকে এক্সপোর্ট করতে পারি, জি। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা মোর রেমিটেন্স উই ক্যান সেন্ড আওয়ার কান্ট্রি। Yes, And we can আমরা help দেখতে our, পাচ্ছি যে বাংলাদেশের প্রতি একটা central অনীহা, revenue. প্রতিনিয়ত আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, অনেকে ভয়ে যাইতে চাচ্ছে না ফ্যামিলি। এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি তো একজন স্কিলড ম্যান। It is very important questions, bhai. Thank you. Recently I visited Bangladesh. and Every I day feel, accident I হলো মারা feel যাচ্ছে। that much. I was very scared too. ঠিক। While my driver was driving and they don't follow the lane rules. What I achieve, what is my thinking? They don't have proper training about the driver in Yeah. our country. They don't have proper trainings. আমি জানি না তারা কিভাবে লাইসেন্স পাইছে। আমরা যেমন এভাবে এদেশে ড্রাইভ করি, আমরা একটা লাইসেন্স নিতে গেলে অনেক কস্ট হয়, অনেক ট্রেন আপ করা হয়, তাকে 30, 40, 50টা ইভেন্ট লেসন নিতে হয়। জি। বাংলাদেশে এই সিস্টেম চালু আছে কিনা আই ডোন্ট নো দ্যাট ওয়ান। উই আর ভেরি স্কেয়ার্ড। এখান থেকে আমরা বলছি এটা করণীয়, উচিত। এটা উচিত, এবং প্রপার এখানে ট্রেন রাস্তার মাঝে যে যেন তেন ভাবে যেন তারা লাইসেন্স না নিতে পারে। ব্যাগ গাড়ি চালান যে ব্যাগ কন্ট্রোল করে 30 কিলোমিটার 20 কিলোমিটার স্পিড লিমিট এগুলো এটা- ফলো করা, ট্রাফিক লাইট ফলো করা। একটু add করতে পারবো? ইয়েস ইউ ক্যান ভাই। আপনার মতামত আমি জানতে প্রথম বলতে চাই যে আমার মনে হয় বাংলাদেশের এডুকেশন সিস্টেম প্রথমত দক্ষ ওয়ার্কার জন্য আমি বলতেছি, এডুকেশন ফুল সিস্টেমটা চেঞ্জ করা উচিত। আপনি ক্লাস 8 বা 9 এর পর থেকে যারা হয়তো অনেকে মেধা ভালো মনে করি না আমরা, তাদেরকে প্রফেশনাল লাইনে দিয়ে দেওয়া উচিত, বিশেষ করে ভোকেশনাল, পলিটেকনিক। আমি নিজেও পলিটেকনিক ইঞ্জিনিয়ার, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে আসছি ইয়েতে তালিনা ইউনিভার্সিটিতে। তো আমি সবসময় দেখছি যে আপনার বেসিক হাই স্কুল এডুকেশনের পরে একটা ছেলের অবশ্যই দক্ষ এডুকেশনে চলে যাওয়া উচিত, কর্মমুখী কোনো এডুকেশনে চলে যাওয়া উচিত। কারণ জেনারেল লাইন এডুকেশনে আমরা ল্যাঙ্গুয়েজটাও শিখতে পারি না, কারণ বাংলা জাস্ট বাংলাতে আমরা যেমনি যে আপনার কথাটা টেকনিক্যাল সোজা কথা। হ্যাঁ, আমার আপনার কথা- ডেস্ককে আমার ডেভেলপ করতে হলে primary- টেকনিক্যাল দরকার। Technical- অনার্স মাস্টার্সের আগে টেকনিক্যাল দরকার। আপনার কোনো হেল্প নাই অনার্স মাস্টার্সে। চাকরিতে একটা- আপনি যদি কোনো প্রফেশন না থাকে, আপনি এখানে আসেই তো কি করবেন? অনার্স মাস্টার দিয়ে কি করবেন? আপনি কি খালি শুধু বসে আপনি ফাইল কিপিং? ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি আপনার ওনার জাস্ট কুইক আমি যেতে বলতেছি, আপনার ওই যে রোড কনস্ট্রাকশন যেটা বলতেছেন, 30 সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওনার এদেরকে ট্রেন করার ড্রাইভিং এর জন্য, এবং রোড গুলা যেন ঠিক মতো হয়েছে কিনা সে গাড়ি rules চালানোর জন্য basically প্রপার আচ্ছা, আমরা ওই follow করা আলোচনা হয়। পরে আসবো। আছে কিনা আচ্ছা, প্রত্যেক বছর। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়ের কাছে যেটা আপনি হিউম্যান রাইটস ইকুয়াল নিয়ে কাজ করেন, এই যে একটু আগে উনি আগের যে মানিক ভাই বলে গেল, সুন্দর কথা। কিন্তু যে এয়ারপোর্টের ঘটনাটা গুলো, এটা খুব শর্ট, আমাদের সারা বিশ্ব থেকে এটার জন্য খুব জোরালো ভাবে অনেকে খুব শক্ট হয়েছে আমরা, যে একটা লোকের এই যে তাকে আবার জরিমানা নয় করছে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? আর একটু বলেন যেটা আপনার হিউম্যান রাইটস ইকুয়াল নিয়ে কাজ করেন। মতামতের চাইতেও আমার মেসেজ আছে এখানে। মেসেজ, আচ্ছা। সেটা হলো যে ডক্টর আসিফ নজরুল, ওনাকে এটা মেকশিওর করতে হবে জি, এবং স্ট্রিক্ট প্রসিকিউশন এটা বাস্তবায়ন করতে হবে। আইন মন্ত্রণালয় থেকে। জি, জি। এটা বাস্তবায়ন করতে হবে, এটা ভিজিবল হতে হবে, এটা আমরা দেখতে চাই। নাম্বার এই 1। লোকগুলি কারা? হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, যে শুধুমাত্র এই গভর্নমেন্ট না, পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা আমাদের মেসেজ। সেটা হলো যে অ্যাটলিস্ট প্রবাসী মন্ত্রণালয় যেন প্রবাসীদের নিয়োগ করা হয়, আমাদের যেন অংশগ্রহণ থাকে। কুইক রেসপন্স টিম নামে যারা, আর এটা আনসার সেবা সংস্থা, তো আনসারও এদের সমন্বয়ে কিন্তু এই ঘটনাটা ঘটছে এয়ারপোর্টে। হ্যাঁ, তো Clear? এগুলি তো মনে করেন যে পতিত সরকার যে রেখে গেছে যে টিমটা, ওরাই তো এগুলি রান করছে। আর এদের স্কিল ট্রেনিংয়ের বিষয়েও আমাদের যথেষ্ট ডাউট আছে। আর প্রপার যে কাস্টমার সার্ভিস মানে ওদেরকে ভালোভাবে গাইডলাইন্স এরা ফলো করার ক্যাপাবিলিটি এদের আছে কিনা, সেটা একটা কোশ্চেন মার্ক। এখন জরিমানাটার বিষয়ে মতামত কি? আমি ওনার কাছে আসবো। এটা না, জরিমানা তো এটা তো ওদেরকে 5,000 টাকা জরিমানা করছে, যেহেতু ভয়েসে পাওয়া যাচ্ছে। পুরোপুরি জিনিসটাকে একটা মানে অপ্রেসড করার জন্য এটা করছে তারা। এটা আইন দেখেছে তারা ইত্যাদি। এটা ওই গুম প্রক্রিয়ার সাথে কিছু টাচ আছে বলে মনে করি, ওই রকম যে একটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা করা। কিন্তু ওদের আবার ভয় দিচ্ছে ওরা, যে ওদেরকে ভয় দেখাচ্ছে যদি জরিমানার টাকা না দেওয়া হয় তাহলে 1 বছরের জন্য সে ডেনমার্ক যাইতে পারবে না। এটা কি ঠিক হলো? এটা একটা হিউজ থ্রেট। ধন্যবাদ। জি, হ্যালো, কোনো কলার আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। কলার কে, কোথা থেকে বলছেন?
জি, আমি ক্যাম্প থেকে বলছি। জি। আমার নাম মেজবা। জি হ্যাঁ, তো আপনারা যে আলোচনা করছেন সুন্দর, আমি একটু অ্যাড করতে চাই। জি আমি নিজে ইংল্যান্ডে আসছি আপনার 2003-তে, জি জি আমি বাংলাদেশ থেকে মাস্টার্স করে আসছি। জি। আসার পরে আমি আমার অভিজ্ঞতা এখানে, আপনি বাংলাদেশ থেকে যত বড় লেখাপড়া করে আসেন, আপনার যদি স্কিল না থাকে, যে কোনো কাজে স্কিল আপনার দরকার না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। উন্নত বিশ্বে বা মিডল ইস্টে আপনি কিছুই করতে পারবেন না, রাইট? জি, জি। আমাদেরকে আসার সময় কেউই বলে না। আমি রাখি ছিলাম, আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, আমি এখানে এসে পরে পিএইচডি করছি, আমি এখন ইউনিভার্সিটি পড়াই। বাট বাংলাদেশ থেকে যেসব লোকজন আমাদের ইকোনমির প্রাণ, জি মিডল ইস্টে যায়, আমি একটা হল করে বলতে পারি, এরা যা করছে তাদের নিজের চেষ্টায় করছে, গভর্নমেন্ট কিছুই করতেছে না, গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই। জি একটা মিনিস্ট্রি বানায় দেওয়া হয়েছে, জি। বিদেশ এই যে পাঠানোর লোকজন, তারা কিছুই করে না, জি। তারা কিছুই করে না। এটা লজ্জাজনক যে দেশের ইকোনমির একটা সিংহভাগ চালায় বিদেশের লোকজন, এবং তাদেরকে মিসট্রিট করা হয়, তাদেরকে এত খারাপ ভাবে ব্যবহার করা হয় এয়ারপোর্ট এবং সব জায়গায়। দুঃখজনক। ধন্যবাদ কলার আপনাকে, আপনি আমাদের সাথে সারা বিশ্ববাসী বা প্রবাসীর সাথে একমত পোষণ করেছেন, ধন্যবাদ। আমরা আপনি দেখতে থাকবেন, আমরা কথা বলি আমাদের গেস্ট। আপনার কাছে এবার আমার প্রশ্ন হলো যে এই যে এখানে যে ডেনমার্ক ফেরত যে ওনার নাম হলো আপনার সাইদউদ্দিন, ওনার ফ্যামিলি সহ 5 জনকে, মা বাবা ছিল, ওনার ওয়াইফ ছিল, তারপরে ভাইয়ের বউ ছিল, এদেরকে এইভাবে 5টা লোকের হ্যারাসমেন্ট গুলো জরিমানা করলো। আপনি এই ব্যাপারে একজন প্রবাসী, আপনার মতামত কি বলেন? এটা খুবই দুঃখজনক এই ঘটনার জন্য। এটা প্রবাসী বাংলাদেশের খুবই শক টোটাল ব্যাপারটার জন্য। আমি জানি না কার দোষ, যদি ইভেন আমাদের ওই ভাইয়ের, প্রবাসী ভাইয়েরও দোষ হয়, তাহলে ওনার গায়ে হাত দেওয়ার কারো অধিকার নাই। এবং তারা করছে এখন এরা কি সে আনসাররা নেই যে যারা কিছুদিন আগে সচিবালয় ঘেরা করছিল, সচিবালয়ে আগুন কারা দিছিল, তারা জয়েন কিনা? আমি বলতে চাচ্ছি গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের ভাইরাস কিনা, নেগেটিভ ভাইরাস গুলা কিনা, সেটা গভর্নমেন্ট দেখা উচিত। কারণ গভর্নমেন্টকেই প্রশ্নবিদ্ধ করার জন্য এরা এই কাহিনীটা করতেছে কিনা। এবং যেহেতু আমরা সংগ্রামের সময় রেমিডেন্স বন্ধ করে দিয়ে এই ফ্যাসিস্টকে আমরা বিপদে ফেলেছি, এখন তারা কি আমাদেরকে সেটা প্রতিশোধ নিতেছে কিনা, বা আবার রেমিডেন্স যেন বন্ধ করে কিনা এই ঘটনা, এই টাইপের ঘটনার জন্য এরকম কিছু ঘটাতে কেউ চাচ্ছে কিনা, আমি মনে করি গভর্নমেন্ট এটা। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা, এটা সুন্দর কথা। তাহলে ইনভেস্টিগেশন করা হবে, এক্স্যাক্টলি ইনভেস্টিগেশন হবে, কোনো নট টাচ এনিওয়ান। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, আমরা দেখতে পেলাম যে কনজারভেটিভ পার্টি লিডার আপনার কেমি Badnech has called on Sir Keir Starmer to sack Treasury Minister Tilip Siddiqui over allegation she lived in properties linked to allies for her auntie Sheikh Hasina, the post Prime Minister of Bangladesh. It comes after the current Bangladeshi leaders Mohammad Yunus said London properties used by Mrs. Siddiqui should be investigated. He told the Sunday Times. What is your thinking about this? আমরা যেহেতু ইংল্যান্ডে থাকি, আমার কমন সেন্স, এটা আইনের দেশ, জি। ল হ্যাজ বিন এস্টাবলিশড হিয়ার, সো দে উইল ইনভেস্টিগেট ইট অ্যান্ড দে উইল ফাইন্ড আউট অ্যাকচুয়ালি। বাট ইন মাই সেন্স, where she is from, her blood, that is connected with the corrupted. They almost destroy in our country. They already, wanted to destroy our 18 crore people. আমাদের এই 18 কোটি মানুষের ঘুম তারা 18 বছর হলো কেড়ে নিয়েছিল, আমাদের পেটে তারা লাথি মারতে চেয়েছিল। সেইখান থেকে আমি বলতে চাই, আমি ওই ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করব, আমি যেহেতু একজন প্রবাসী, উই ক্যান সে রেমিটেন্স ফাইটার্স উই আর, ইয়েস, আমরা প্রবাসে থাকি, আমরা আমাদের বিলাভ কান্ট্রিকে অনেক বেশি ভালোবাসি, আমাদের দেহ এখানে পড়ে থাকে, আমাদের মেন্টালি, physically we are here, আমরা প্রতিদিনে বাংলাদেশে থাকি, yes, physically we are here, but mentally we are not here, we always lived in our country. So আমরা আমাদের দেশের কল্যাণের জন্য এখানে রক্ত বিক্রি করার মতো পরিশ্রম করে আমরা রেমিটেন্স পাঠাই। We should get some respect from our country. এটা পাওয়া উচিত। As I said, recently I visited country. I didn't see not that much bad the airport situation, but আমি অ্যাড করতে চাই যে
এখন যে ঘটনা ঘটলো একজন প্রবাসী ভাই, হোয়াট এভার হ্যাপেন্ড, বাট গভর্নমেন্ট টুক রিজনেবল স্টেপস টু ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট হু ইজ দ্য কালপ্রিট অ্যান্ড হোয়াট হ্যাপেন এক্স্যাক্টলি। সো এটা রিজনেবল স্টেপ নিয়ে এটা ফাইন্ড আউট করে করতে হবে, আদারওয়াইজ এটা আমাদের নট অনলি হিম, we are all all over the expertise আমাদের গায়ে লাগছে এটা We are শর্ট hurted. শর্ট We থ্যাংক are ইউ hurted. We are সুন্দর আপনার কাছে একটা প্রশ্ন ধরে যেটা আপনি সবসময় হিউম্যান বিকজ যে কাজ করেন আমরা দেখলে বললাম গত মাসের বা আগের ঘটনাটা ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করে গত ইয়েতে আমাদের আগরতলা বাংলাদেশ হাই কমিশনের উপরে আক্রমণ করছিল ভারতীয় কিছু লোকেরা, যেটার হামলা হিন্দুত্ববাদী একটা সংগঠনকে বলা হয়েছে, তারা এগুলি করছে। এইসব ব্যাপারে আপনারা কি কোনো আপনাদের সংগঠন থেকে কোনো প্রতিবাদ করছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এই ঘটার কয়েকদিন পরে আমরা ইন্ডিয়ান যে এম্বাসি এটার বাইরে আমরা প্রোগ্রাম করেছি, জি ইভেন সেখানে প্রতিবাদ জানিয়েছি আনুষ্ঠানিকভাবে, জি আর সেখানে আমরা স্মারকলিপি প্রদান করছি মানে আচ্ছা। ইন্ডিয়ান গভর্নমেন্টকে মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা করছেন। এই যে আমাদের দেশে বর্ডারের এখন যে সমস্যাটা চলতেছে, যে বিসিএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড এদের সাথে যে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমস্যাগুলি চলছে, এটা কি এই ব্যাপারে আপনার মতামত কি? যে কাঁটাতারের বেড়া আমাদের লোকগুলি মারছে, এই ব্যাপারে আপনারা কি কাজ করেন আপনাদের সংগঠন থেকে? দেখেন, এটা খুবই আনফরচুনেট যে আমাদের নেবারিং যে কান্ট্রিটা আছে এটা একটা হোস্টাইল কান্ট্রি, আনগ্রেটফুল, আনসিভিলাইজড কান্ট্রি। আচ্ছা, এর পাশে আমাদের বসবাস করতে হচ্ছে। আর এরা স্বাধীনতার শুরু থেকে জি। আমরা যদি সারেন্ডার সিরিমনিটা দেখি, জি সেখানে উসমানী সাহেবের না থাকাটা এটা হলো যে ওরা যে আমাদের সাথে বেইমানি করছে ইন্ডিয়া, ওই বেইমানির একটা প্রতীক। আচ্ছা, তো এখন যে ঘটনাগুলো ঘটছে ওটা শুরু, জি ওটা ছিল শুরু, ওটা কন্টিনিউয়াস হয়েছে। তো তো ওটা কন্টিনিউয়াস, এটা প্রসেসটা চলছে এবং ভবিষ্যতেও চলবে। ওরা যে এখান থেকে শুধরাবে আমি মনে করি না। তো আর এইটা যে ইদানিং যে কাটাতারের যে সমস্যাটা, এটা স্পেশালি আপনার মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, যিনি কিনা ওদেরকে মোটামুটি একটা লেসন দিয়েছিলেন তার সময়কালে, এক্স-বিডিআর এর প্রধান এক্স্যাক্টলি। I think 2001 তখন থেকে ওদের আমাদের বিডিআর এবং সেনাবাহিনীর পিছনে ওদের ক্ষোভের শুরুটা। জি তো সেই ক্ষোভের শুরুটা ওরা অনেকটাই পূরণ করতে পারছে পিলখানা হত্যাকাণ্ডে। আচ্ছা, সেটাকে ওদের যে পুতুল সরকার ছিলেন, পাপেট গভর্নমেন্ট, এবং তার সময় যেসব কোনটা পুতুল সরকার বলতে বুঝছেন আপনি? জাস্ট ডিক্টেটর হাসান ওয়াজিদ আচ্ছা, রেজিম সেটা যেটা আমরা ছিল, বলতে হবে। হ্যাঁ, সেটা আর কি তার সময় যেসব নামকাওয়াস্তে যেসব ইনভেস্টিগেশন হয়েছে এগুলি সব ভারত নিয়ন্ত্রিত। তো মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে নিয়ন্ত্রণ করা যাবে না। আচ্ছা, দেয়ারফর আর এখানে তদন্ত যদি হয় এবং হবে, সেখানে ডেফিনেটলি ভারতের নামটা চলে আসবে। আপাতত বন্ধ আছে, কিন্তু আজকে আবার দেখলাম যে একজনকে ছাপাই নবাবগঞ্জে আমাদের একজনকে ভারতের নামটা চলে আসবে, ইন্টারন্যাশনালি ওদের ভাবমূর্তি খারাপ হবে। দেয়ারফর ওরা এইসব কৃত্রিম সমস্যাগুলি তৈরি করছে এটাকে মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছে একই প্রশ্ন। আমরা দেখলাম যে গতকালকে ছাপাই নবাবগঞ্জ জেলার আপনার এটা হলো মিতু পাতিয়া, সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে আমরা নদীর উপরে, তাও একটা নির্দিষ্ট জায়গাতে তারা এগুলি মানে আমাদের এলাকা ওই লোকগুলিকে ওরা সব হ্যারাসমেন্ট করে থাকে। এই ব্যাপারে আপনাকে আন্তর্জাতিক কোনো আইন বা কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না, আপনার মতামত কি? ইন্টারনাল, আমি জাস্ট আপনার কোশ্চেন থেকে ডাইরেক্ট সরাসরি আসি, ওনার কথার সাথে আমি একটু অ্যাড করবো। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল ওয়াইজ বর্ডারের থেকে 150 গজ ইন্ডিয়ার দিকে, 150 গজ বাংলাদেশের দিকে আপনি কোনো বর্ডার করতে পারবেন না, ভিতরে কাজ করা যাবে, এবং এর ভিতরে আপনি উন্নয়নমূলক কোনো কাজও করতে পারবেন না। যদি কোনো কিছু করতে হয় দুই দেশের সমঝোতায়। কিন্তু আমাদের যে পুতুল সরকার, উনি যাকে বলছে আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার ছিল যেটা, ওদের থেকে ওরা অলরেডি পারমিশন নিয়ে নিছে এবং 3170 বা 80 এরকম কাজ করছে কিলোমিটার অলরেডি ওরা করে ফেলছে, কাঁটাতার দিয়ে ফেলছে। এটা আমাদের খুবই দুঃখের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান, সে আমাদের দেশেই আমাদের
হ্যাঁ ঠিক আছে। আমাদের মানুষের আমাদের রাষ্ট্রের ইন্টারেস্ট এগেইনস্টে এই পারমিশন গুলো দিয়ে গেছে এবং উনি ওনার নিজের মুখে বলছেন ইন্ডিয়াকে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এবং সেটার ফল আমরা দেখতেছি উনি ফালায় কিন্তু ইন্ডিয়াতে পড়ে আছে। জি উনি নিজের দেশ থেকে নিজের দেশকে উনি বিশ্বাসও করেন না, লাভও করেন না, উনি কখনো এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে স্বরাষ্ট্র বিষয়ক যে যিনি দায়িত্বে আছেন আপনার জেনারেল জাহাঙ্গীর চৌধুরী, উনি অলরেডি কথাটাই বলছে যে সাবেক সরকার যে চুক্তি করছে ওই অনুসারে তারা যে কাজটা করছে আমরা যেন বাধা দিতে পারছি না। সাবেক সরকারে আমরা সরকার বলা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ ওনারা কোনো বাংলাদেশের ভোটের সরকার না, ওটা কমপ্লিটলি ইলিগেল সরকার। ওনাদের কোনো চুক্তি ইন্ডিয়ার সাথে আমরা মানি না, টোটালি মানি না, এবং এটা কোনোভাবেই লিগেল না, কারণ উনি পাবলিক ম্যান্ডেট কোনো প্রদান ছিল না। উনি ওনার ওকে, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে ভাই, আপনার কাছে যাচ্ছি আমরা আবার, যেহেতু আপনি বললেন এখন এখানে আমাদের যে আমরা যারা বাংলাদেশি যারা আছে তাদেরকে দক্ষ করতে হলে করণীয় কি? ডেফিনেটলি স্কিল ইমপ্রুভ করতে হবে। এই দেশের সরকার তো অনেক আপনার কোর্স রেখে দিয়েছেন, ইংলিশ কোর্স আছে, বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করতে হবে ডেফিনেটলি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি কলার আছেন কোনো? হ্যাঁ ঠিক আছে, বলেন। হ্যাঁ বলেন। জি, মেইন যে কথা সেটা হচ্ছে স্কিলকে ডেভেলপ করতে হবে, ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। আমাদের অনেক বাংলা আমরা যেমন রিক্রুট করছি নাও এডেজ, বিকজ আমি সাপ্লাইং পিপল different events. So I face only one problem: our people cannot speak English. They have to learn. There is an opportunity in this country. They can learn their English. They can go to the course. স্কিল হইতে হলে আগে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে প্রবাস আছেন, তো রাজশাহীতে আপনার বাড়ি না? আমার বাড়ি। দেশের জন্য কিছু করছেন কিনা এলাকা এরকম? দেশের জন্য ডেফিনেটলি আমি বলেছি যে আমি আমার বডি পড়ে থাকে এখানে, বাট আমি মেন্টালি এবং মাইন্ড সেটআপ আমরা সবগুলো সবসময় আমি দেশেই পড়ে থাকি। আপনার কাছে আমি এখানে ওভার 3000 পিপলের এমপ্লয়ার। আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগলো আপনার থেকে? আমাকে ভালো লাগছে। দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, আপনার ইনভাইট করেছেন, আমি হ্যাপি এবং প্রাউড ফিল করছি অ্যাজ ওয়েল। আমি এই পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি আমার দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, স্পেশালি আমার এলাকার লোক, রাজশাহীর, স্পেশালি বাংলাদেশের মধ্যে রাজশাহীর লোক কিন্তু বাইরে কোথাও যেতে ওরকম চায় না, আপনি খুঁজলে এখানে পাবেন না। থ্যাংক ইউ আপনাকে। এবার আমরা যাচ্ছি আমাদের হাবিব ভাই, আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো আপনার মতামত কি লাস্ট জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আবারও। তো সর্বশেষ আমি যে রিমার্কসটা করতে চাই সেটা হলো, জোরে বলবেন, 30 সেকেন্ড কিন্তু সময়। ঠিক আছে, আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে 18 বছর বয়সের একজন তরুণ নিজ ঘরে বসে পুরো পৃথিবীকে কানেক্ট। থ্যাংক ইউ আপনাকে। আপনার মতামত কি লাস্ট 30 সেকেন্ড? আমার মতামত হচ্ছে আমরা খুবই প্রাউড ফিল করতেছি আমরা যে সাবরিনার আপুকে এনটিভির একজন নারী উদ্যোক্তা হিসাবে আমরা খুবই গর্বিত। ধন্যবাদ আমাদের আজকে আপনাদের তিনজনকে আমি আমাদের এনটিভির এই প্রবাসীদের কাতন অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এবং মানিক ভাই আমাদের এখানে কাকে ছিলেন যিনি অতিথি, আমাদের রেজুল করিম ভাই, হাবিব ভাই এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং মান্নান ভাই, আপনাদের চারজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আবারও আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের যে বেগম খালেদা, উনি একজন প্রবাসী আসছেন চিকিৎসার জন্য, আল্লাহ যাতে